আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, তো আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। কে কোথা থেকে দেখছেন এবং লাইভটি শুরু হয়েছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করি প্লিজ। আমরা একটু কমেন্ট করি একটু কমেন্ট করি। হ্যাঁ, ওকে। আপনারা জয়েন করেছেন, রোজি ক্লিয়ার আছে। 6 জন জয়েন করেছি। রোজি আছে, সাজ্জাদ আছে, মৌসুমি হক, আসসালামু আলাইকুম। সালামালাইকুম আসসালাম। আপনারা আরেকটু জয়েন করুন দ্রুত সবাই। 15 জন হলে একটু শুরু করি। বারো জন হয়েছে, 15 জন হলে শুরু করে দেবো। সাউন্ড ক্লিয়ার আছে? দেখা যাচ্ছে স্যার। সাজ্জাদ বলছে অল ক্লিয়ার। আসসালামু আলাইকুম আসসালাম। মৌসুমি হক, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আজকে আমরা নজরুল পড়ব। নজরুল আমাদের বর্তমান সময়ে অনেক বেশি প্রাসঙ্গিক, যেহেতু একটি নতুন সরকারের ব্যবস্থা এসেছে, নতুন একটা পরিবর্তন এসেছে এবং এই ব্যবস্থায় নজরুলের অবদান, নজরুলের গান, কবিতা, গল্প, উপন্যাস সব কিছুই খুবই প্রাসঙ্গিক। যে কারণে আগামী কিছু পরীক্ষায়, আগামী 3-4 বছর হয়তো বা আরও বেশিও হতে পারে, নজরুল থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। আমার কাছে মনে হচ্ছে যে নজরুল থেকে হয়তো বা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বেশি প্রশ্ন আসতে পারে। আগে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতো। এখন আমার কাছে মনে হচ্ছে যে নজরুল থেকে আগে যেরকম প্রশ্ন আসতো, আগেও আসতো, কিন্তু এখন আরও বেশি বৃদ্ধি পাবে। মানে এটা আমার অ্যাজামশন। এখন দেখা যাক। তো আমরা শুরু করি। আমাদের আসলে 13 জন হয়েছে, আবার একজন চলেও যাচ্ছে নাকি। শুরু করছি। হ্যাঁ, তো নজরুলের আমরা আজকে নজরুলের গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ এই ব্যাপারগুলো পড়ব। অভিবাসন। প্রথম কথা হচ্ছে কথাশিল্পী কাজী নজরুল ইসলাম তিনি কেমন। যদি এরকম কখনো প্রশ্ন আসে 2 নম্বর বা 3 নম্বর 4 নম্বরের জন্য, যে কথাশিল্পী নজরুল সম্পর্কে কিছু একটা লিখেন বা কি একটা বলেন, সেক্ষেত্রে আমরা আসলে কি বলতে পারি যে আসলে নজরুল কেমন, কথাশিল্পী হিসেবে কেমন ছিলেন। মনে রাখতে হবে যে কবি সাহিত্যিক তাদের যে দর্শন আছে, তাদের যে বিলিফ আছে, এই বিলিফটা, তাদের এই দর্শনটা, তাদের এই চিন্তাটা, এটা গল্প হোক, উপন্যাস হোক, নাটক হোক, যেটাই হোক, দেখবেন একই ব্যাপার বারবার দিচ্ছে। আমরা যখন রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছি, আপনারা দেখবেন যে প্রজাপতি নির্বন্ধ, যে উপন্যাসটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা হচ্ছে ওই যে যারা প্রজাপতি মানে হচ্ছে বিয়ের দেবতা প্রজাপতি, আর যারা বিয়ে করবে না ওদের একটা হাস্যরসাত্মক নাটক ছিল। এটাকে পরে তিনি চিরকুমার সভা তৈরি করেছেন নাটক, উপন্যাসকে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ইয়ে আছে, কি বলো এটাকে, নাটক, যেমন রাজা, বিসর্জন, কিংবা রক্তকরবী বা বিভিন্ন যে নাটকগুলো আছে, আপনি দেখবেন যে দর্শনের দিক থেকে এই যে রূপ অরূপ, তারপরে যে ঈশ্বর, তারপরে হচ্ছে ভক্ত কিংবা ইহকাল পরকাল, তারপরে হচ্ছে অসীম অসীম, এই যে দার্শনিক যে চিন্তাগুলো যেগুলো ছিল নজরুলের, রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই ব্যাপারগুলো দেখবেন যে আপনি নাটকে আছে, কবিতায় আছে। তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাগুলো তিনি গল্পে বলেছেন, সেই কথাগুলো কবিতার মধ্যেও আছে, কবিতা যেগুলো বলেছে সেগুলো নাটকের মধ্যে আছে, নাটকে যেগুলো বলছেন উপন্যাসের মধ্যে আছে। অর্থাৎ একজন লেখক তার যে দর্শনের চিন্তা, তার যে চিন্তাগুলো, এগুলো তিনি বিভিন্ন উপায়ে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ক্যারেক্টারের মধ্য দিয়ে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে ছিটিয়ে বলে থাকেন। তবে শেষ পর্যন্ত একটা কমন একটা দর্শন দাঁড়ায়। তো কমন দর্শনটা রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি একজন তাত্ত্বিক, তিনি একজন দার্শনিক, তিনি একজন
বোদ্ধা, তিনি একজন শিল্পী, তিনি একজন মানবতাবাদী শিল্পী, এবং তার কথা বলার ধরন খুব সফট, এবং তিনি খুব গভীর চিন্তার একজন লোক, শিক্ষিত মানুষের লেখক, কবি, সাহিত্যিক, এরকম। রবীন্দ্রনাথ ঠাকুর এরকম, কিন্তু নজরুল তার বিপরীত। নজরুল অনেকটা বিদ্রোহী, নজরুল হচ্ছে সাম্যবাদের কথা বলেন, নজরুল হচ্ছে নারী পুরুষের সমতার কথা বলেন, ধনী গরিব উঁচু নিচু সমতার কথা বলেন, খুব লাউডলি বলেন, তিনি বিদ্রোহ করেন। তিনি হচ্ছেন, তার ক্যারেক্টারগুলো তাহলে কী হবে? বিদ্রোহী। তার ক্যারেক্টারগুলো কী হবে? তার নাটকের ক্যারেক্টার, তার উপন্যাসের ক্যারেক্টার কী হবে? এরকম বিদ্রোহী হবে, তাই তো? তার কবিতায় তিনি বললেন যে আমি বলবীর বলো উন্নত মামসির, এই কথাগুলো তার উপন্যাসের ক্যারেক্টারগুলো সেম কথা বলবে। তিনি ব্যক্তিগত জীবনে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্লেটোনিক লাভ, অর্থাৎ দেহাতির যে প্রেম, এই প্রেমে তিনি বিশ্বাসী না। তিনি ব্যক্তিগতভাবে তিনি প্রেমে পড়তেন বারবার, সেই ব্যাপারগুলো তার প্রেমের চেতনায় আছে। তিনি একেবারে ভারতবর্ষের স্বাধীনতা চান, এই দেশে যে হিন্দু মুসলিমের যে সমস্যাটা আছে সেটা তিনি সমাধান চান। একক জাতি, ভারত এক জাতি, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকল জাত ধর্ম বর্ণ লিঙ্গের দেশ হচ্ছে ভারত, অখণ্ড এক ভারত। রবীন্দ্রনাথ ঠাকুর দেখা গেছে তার যে ঘরে বাইরে উপন্যাস কিংবা গোরা উপন্যাসের ক্যারেক্টারগুলো দেখছি, যে ওই ঘরে বাইরের কিংবা গোরা উপন্যাসে দেখছি যে গোরা সে হিন্দু ধর্ম বা হিন্দু জাতীয়তাবাদটাকে তিনি মনে করছেন যে এভাবেই হয়তো দেশ স্বাধীন হবে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর মনে করছেন, অনেক বলা চলে যে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করছেন, কিংবা স্বামী বিবেকানন্দ এই টাইপের বিশ্বাসী ছিলেন, হিন্দু জাতীয়তাবাদী বিশ্বাসী ছিলেন। এই দিক থেকে নজরুল অনেক বড়। নজরুল হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাইকে মিলিয়ে যে একটা ভারতীয় চিন্তা, এক ভারত, এই চিন্তা নজরুল যেভাবে করেছেন সেইভাবে আর কেউ কখনোই করতে পারেন নাই, নেভার এভার। রবীন্দ্রনাথ ঠাকুরও না, রবীন্দ্রনাথ ঠাকুরই করতে পারেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার মধ্যেও মানে সবাই মিলে এক পরিবার, এক ফ্যামিলি, এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর ভাবতে পারেন নাই যেভাবে ভেবেছেন কাজী নজরুল। তিনি প্রথম ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিচ্ছেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে দিচ্ছেন, স্বরাষ্ট্র বুঝি না ধূমকেতু ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা চায়। অথচ এই কথা বলার আগে আর মাত্র 4-5 মাস আগে একজন মুসলিম না হসরত কি জানি, এটা ভুলে গেছি, রোহানি না এরকম নাম, সরি ওই দিনও ভুলে গেছিলাম। তো ওই হসরতের সাথে একটা কি আছে, তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। অথচ সেম কথা তিনি মাত্র 4-5 মাস পরে বলে দিচ্ছেন। কতটা রিস্ক তিনি নিয়েছেন। অথচ এই কথা নজরুল কেন বলবেন? নজরুল কে? তার বয়স কত? তার বয়স 23 বছর। তিনি একজন কবি, যিনি এসএসসি পাস করেন নাই, যার কোনো ওইভাবে তার কোনো পারিবারিক ঐতিহ্য নেই, পারিবারিক ওইভাবে কোনো পরিচয় নেই, এতিম একটা ছেলে, বাউন্ডেল একটা ছেলে, যেখানে রাইত সেখানেই কাট, এমন একজন ছেলে তিনি এগুলি বলছেন। অথচ এই ব্যাপারটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের বলা উচিত ছিল, মহাত্মা গান্ধীর বলা উচিত ছিল, সুভাষ বসুর বলা উচিত ছিল, অন্যদের বলা উচিত ছিল। তারা বলেন নাই, ভয়ে বলেন নাই। আন্দোলন সংগ্রাম, তার সাহসী ভূমিকা রাখা সবাই রাখতে পারে না। সেটা 24-এর বিপ্লব দিয়ে আপনারা বুঝতে পারবেন যে 24-এর যে আন্দোলনটা হয়েছিল সেটাকে বিপ্লব বলি বা আন্দোলন যেটাই বলি, সেখানে দেখবেন যে সবাই কিন্তু সেই সাহসী ভূমিকা রাখতে পারে না নানান কারণে। তো আমাদের সেই সাহসী ভূমিকাটা নজরুল তিনি লিখেছেন, যে কারণে ভারতবর্ষের ইতিহাসে নজরুলের ভূমিকা অসামান্য এবং অসামান্য। ওকে, তো তিনি তার এই যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলো তিনি তার এই যে গল্প এবং নাটকে এবং গল্প এবং উপন্যাসের চরিত্রগুলোতে দেখাচ্ছেন। তার উপন্যাস এবং গল্পের ক্যারেক্টারগুলো নায়ক নায়িকার সাথে প্রেম আছে, নজরুলের কবিতায় প্রেম আছে, নজরুলের গল্পে প্রেম আছে, নজরুলের উপন্যাসে প্রেম আছে, কিন্তু সেই প্রেম শেষ পর্যন্ত কখনোই সেই প্রেম মুখ্য হয়ে ওঠে না। সেই প্রেম পরাজিত হয়, সেই প্রেম ব্যক্তি প্রেম উত্তীর্ণ হয় দেশপ্রেমে। শেষ পর্যন্ত মুখ্য হয়ে যায় দেশপ্রেম, শেষ পর্যন্ত প্রধান হয়ে যায় হচ্ছে দেশপ্রেম। নজরুলের ব্যক্তিপ্রেম, এটা ওই যে আমার বন্ধু নিরঞ্জন নামে একটা কবিতা আছে, আপনারা, এটা আমার খুব প্রিয় কবিতা, আমি আবৃত্তি করি। তো সেই আমার বন্ধু নিরঞ্জন, অনেক কথা বলবার আছে আমার, সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে।
নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না, এই কবিতাটার কথা বলছেন। সেখানে দেখাচ্ছে যে ব্যক্তিপ্রেম কিভাবে দেশপ্রেমে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ ব্যক্তিপ্রেম হার মেনে যাচ্ছে দেশপ্রেমের কাছে, মানুষ প্রেমের কাছে। তো নজরুল ছিলেন সেই রকম একজন কবি, লেখক, সাহিত্যিক, যে কারণে তার ক্যারেক্টারগুলো দেখবেন যে এই বাঁধনহারার মধ্যে আপনি দেখবেন যে ব্যক্তিপ্রেম হেরে যাচ্ছে দেশপ্রেমের কাছে, যে দেশপ্রেমে চলে যাচ্ছে। মৃত্যু কথা তো সেম, কহিলেখা তো সেম। এই যে এই বাঁধনহারার যে নুরুল হুদা, তাকেই যেন আমরা মৃত্যু হুদায় পাচ্ছি আনসার নামে, সেই আনসারকে যেন আমি শেষ পর্যন্ত কহিলেখা উপন্যাসে জাহাঙ্গীর নামে পাচ্ছি। ত্রয়ী উপন্যাস বলতে পারি আমরা, ঠিক আছে। এবং এইখানকার যে গল্পগুলো, তার তার কবিতার বই বের হওয়ার আগে তার ব্যথাদান বের হয়ে গেছে, এবং সেইখানকার যে চরিত্রগুলো, যে নায়কগুলো আমরা দেখতে পাচ্ছি, এরা প্রত্যেকেই যুদ্ধে চলে যাচ্ছে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশপ্রেম চলে যাচ্ছে। কিছুটা ব্যক্তিগত ছায়া আছে নজরুলের, অনেকটা, কারণ নজরুল নিজেই কিন্তু করাচিতে চলে গিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তখন তিনি ক্লাস 10-এ পড়েন, তার এই প্রি টেস্ট পরীক্ষার আগে। সেই ব্যাপারগুলো তিনি তার, অর্থাৎ অনেকটা এই তিনটা উপন্যাসকে যেন আমরা নজরুলকেই খুঁজে পাবো, ব্যক্তি নজরুলকে যেন আমরা খুঁজে পাবো। যে কারণে এই মধ্য দিয়ে, অর্থাৎ এই গল্পগুলোতে নায়ক নায়িকার বিরহ, দেশমাতৃকার তরে জীবন উৎসর্গ, তারপরে হচ্ছে এখানকার যে পাপবোধ, পাশ্চিত্যবোধের ব্যাপারটা আছে, এবং তিনি উপন্যাসের মধ্যে একটা নতুন একটা নিরীক্ষা করেছেন, পত্র উপন্যাস। অর্থাৎ পত্র, একজনের কাছে একজন পত্র লিখবে, এগুলো হচ্ছে 18টা পত্র, এই 18টা পত্র একটা উপন্যাস হয়ে যাচ্ছে, যেটা বাঁধনহারা বলছি। তো এই যে পত্র উপন্যাস, এই ব্যাপারটা নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর থেকে পেয়েছিলেন। ঘরে বাইরে, এই যে বিমলার আত্মকথা, সন্দীপের আত্মকথা, হ্যাঁ, নিখিলেশের আত্মকথা, এরকম এখান থেকে হয়তো নজরুল অভিজ্ঞতাটা পেয়েছিলেন। তো মোটামুটি আপনারা এই কথাগুলো লিখবেন। তারপরে আমরা চলে যাচ্ছি যে তার এই গল্পের কথা আমরা প্রথমে চলে যাচ্ছি। তার গল্প গ্রন্থ হচ্ছে তিনটা, একটা হচ্ছে ব্যথার দান, একটা হচ্ছে রিক্তির বেদন, আর একটা হচ্ছে শিউলিমালা। তো এখান থেকে আপনারা এই তিনটা নাম মনে রাখবেন, জাস্ট তিনটা নাম মনে রাখবেন, যে শিউলিমালা ব্যথার দানের পরিবর্তে রিক্তের বেদন পেল, এইভাবে মনে রাখা যায় যে শিউলিমালা ব্যথার দানের পরিবর্তে রিক্তের বেদন পেল। যদিও এইভাবে মনে রাখার কোনো মানে হয় না, কারণ এগুলো হচ্ছে তার একেবারে অল্প কয়েকটা বই, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এমনিতে মনে রাখা উচিত। এবং তার প্রথম যে গল্প, সেটার নাম হচ্ছে বাউন্ডারির আত্মকাহিনী। এই বাউন্ডারির আত্মকাহিনী নজরুল যেন নিজেই, ঠিক আছে। তো এইখানে আমরা নজরুলের এই যে ব্যথা দানের থেকে 6টা গল্প পাবো, ব্যথার দান, হেনা, বাদল বরিশিনের ঘুমের ঘুরে, অতৃপ্ত কমলা, রাজবন্দির চিঠি। এগুলোর মধ্যে দেখবো যে নায়করা নায়িকাকে ফেলে যুদ্ধে চলে যাচ্ছে, তাদের মধ্যে বিরহ, এটা ব্যাপার। রিক্তের বেদন একটা সিম দেখবো, বাউন্ডারির আত্মকাহিনী, রিক্তির বেদন, রাক্ষসী, মেহেন্নেগার, দুরন্ত প্রতীক, সালেক, স্বামীহারা, সাজের মা, একই ধরনের মোটামুটি। শিউলিমালার গল্পগুলো একটু সামাজিক, এখানে যুদ্ধ নাই। এখানে আপনি দেখবেন যে অগ্নিগিরি একটা গ্রামের, একটা জিনের বাচ্চা, এটা একটা গ্রামের, পদ্মগুখ্র এটাও একটা গ্রামে, শিউলিমালা এটা অবশ্য গ্রামের না, এটা একটা মানে মধ্যবিত্তের চরিত্র। তাহলে এই মেনলি তার শিল্প সফল, যদি বলে যে শিল্প সফল কোনটা, তার সফলতা পেয়েছে শিউলিমালা। মানে ছোট গল্প হিসেবে 1 নম্বরে আপনারা রাখতে পারবেন শিউলিমালা। শিউলিমালাতে মাত্র 4টা গল্প ইম্পর্টেন্ট, আপনার নাম মনে রাখবেন। তো এই 4টা গল্প ইম্পর্টেন্ট, এবং এই 4টা গল্প কি একেবারে শিল্পের জায়গা থেকে সফল। আর বাকিগুলা গল্প হয়েছে কিন্তু আবেগ অনেক বেশি, আবেগ, উচ্ছ্বাস, কবিতার মতো ওরকম কাহিনীটা জমে নাই, বা উপন্যাসে বা কবি কি বলে ছোট গল্পের যে শেষ হইল না সেই, বা রাবীন্দ্রিক যে টোন আছে, রাবীন্দ্রিক যে ব্যাপারটা আছে, এই ব্যাপারগুলো নেই। যেটা আছে এই 4টা গল্পের মধ্যে আছে ছোট গল্পের সত্যিকারের। তো এখানকার এই জেনের বাচ্চা গল্পটা, এই গল্পটার আমি নাট্যরূপ দিয়েছিলাম। এই নাট্যরূপটা নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছিল তখন আমার ছাত্র অবস্থায়, এবং এটা অর্থনীতি বিভাগ এটা মঞ্চস্থ করেছিল। বাংলা বিভাগ মঞ্চস্থ করার কথা ছিল, বা আনফর্চুনেটলি বাংলা বিভাগ করে নাই। পরে ওই স্ক্রিপ্টটা অর্থনীতিকে দেওয়া হয়েছিল, অর্থনীতি বিভাগ তখন এই জিনের বাচ্চা যে গল্পটা আছে, এই গল্পটার নাট্যরূপ দিয়েছিল। এবং আমাকে নির্দেশনা দিয়েছিলেন, এই কাজটা আমাকে দিয়েছিলেন আমাদের বাড়ি স্যার দিয়েছিলেন, আহমেদুল বাড়ি।
তো বারী স্যার দিয়েছিলেন যে এই কাজটা করার জন্য, আমি এই কাজটা করেছিলাম, নাট্যরূপ দিয়েছিলাম। অগ্রন্থিত আছে হারা ছেলের চিঠি, তারপরে হচ্ছে বনের পাপিয়া, অত ইম্পর্টেন্ট না। নজরুল ইসলাম উপন্যাস সহ 3টা লিখেছেন, এটাকে ত্রয়ী উপন্যাস বলা যেতে পারে। যে বাঁধনহারা যে উপন্যাস, এটার নায়ক হচ্ছে নুরু, মৃত্যুকথা উপন্যাস হচ্ছে আনসার, এবং কোহেলেকা উপন্যাসের নাম হচ্ছে জাহাঙ্গীর। এই নুরু উদ্ভ্রান্ত বাউন্ডেলে এবং পারিবারিক প্রেক্ষিতে এটা লেখা। পারিবারিক প্রেক্ষিতে এটা দেখাচ্ছে যে নুরু নামের এক ছেলে, তার বাবা নেই, মানে সে তার বন্ধু রবিউলের মাকে মা ডাকে, এবং রবিউলদের বাড়িতে আশ্রিত মাহবুবা নামে এক মেয়ে আছে। সেই মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়, কিন্তু হুট করে সে কিছু না বলে, বিয়ে না করে সে যুদ্ধে চলে যায়। এটা হলো কাহিনী। তো এই কাহিনীটা চিঠির আকারে, 18টা চিঠির আকারে এই কাহিনীটা বর্ণিত হয়েছে, 18টা চিঠির আকারে। এবং সেখানে আমরা দেখব যে নুরু যেন রবীন্দ্রনাথ ঠাকুর কেন বলছি, নজরুল নিজেই এটা আত্মজৈবনিক উপন্যাস আমরা বলতে পারি। নজরুলের প্রথম জীবনে তিনি যে যুদ্ধে চলে গিয়েছিলেন, প্রথম বিশ্বযুদ্ধে চলে গিয়েছিলেন, সেই ব্যাপারটা কিন্তু এখানে আছে। এবং একজন আরেকজনের কাছে চিঠি লিখছেন, সেই চিঠির মধ্য দিয়ে সেই ঘটনাটা প্রকাশ পাচ্ছে। ঘটনাটা অল্প হচ্ছে, নুরুর বন্ধু হচ্ছে রবিউলের মা নুরুকে যেহেতু এতিম খুব পছন্দ করে, রবিউলদের বাসায় রবিউলদের কাজিন এখানে আশ্রয় নিয়েছে, নাম তার হচ্ছে মাহবুবা। সেই মাহবুবার সাথে তার নুরুর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু কোনো কিছু না বলে সে চলে গিয়েছিল, এরকম একটা কাহিনী আছে। তো এই কাহিনীটার মধ্যে আসলে দেখা গেছে যে নুরুর কাছে শেষ পর্যন্ত দেশটাই ইম্পর্টেন্ট হয়ে গেছিলো, এবং সে যে উদ্ভ্রান্ত এবং বাউন্ডুলে একটা যুবক, তার মধ্যে যে স্থির কোনো মেন্টালিটি নেই, এই ব্যাপারগুলো আছে, যেটা নজরুলের মধ্যেও ছিল। আমরা জানি যে নজরুল সেই কুমিল্লার যে মুরাদনগর আছে, সেখানে আশালতা কেন বলছি, সৈয়দা খাতুন অর্থাৎ নার্গিসের বিয়ের রাতে তিনি চলে এসেছিলেন কান্দির পাড়, কুমিল্লা শহরে চলে এসেছিলেন। সেই ব্যাপারগুলো আমরা জানি, সেই ব্যাপারগুলো দেখবেন যে এই ব্যাপারগুলোর সাথে মিলে যাচ্ছে। তো ওই মৃত্যুকথা যে উপন্যাস, সেটার মধ্যে যে আনসার, সে একজন বিপ্লবী। রুবি নামের এক মেয়ের সাথে তার সম্পর্ক ছিল শৈশবে। তো সে বিপ্লব করছে, দেশের স্বাধীনতা, মানুষের জন্য কাজ করছে। রুবির বাবা ম্যাজিস্ট্রেট, খুব বড় লোক, সে একজন বৃদ্ধ একজন লোকের সাথে বিয়ে দেয়, এবং রুবির 1 মাসের মধ্যে তার হাজব্যান্ড মারা যায়। এখন এই আনসার, সে তার এক বোনের বাড়ি, বুচি আর কি নাম, ডাকনাম বুচি, তো তার কাছে এসে আশ্রয় নিলে, মানে সে তো পলাতক, সে তো বিপ্লবী, পুলিশ তাকে খুঁজে, গোপন কাজকর্ম, তার দেশ অর্থাৎ ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য এই আনসারের যত কর্মকাণ্ড। তো আনসার এরকম ঘুরতে সে রাজবন্দীও হয়, এবং তার যক্ষা রোগ হয়। তো যক্ষা রোগ হলে রুবি দৌড়ায় আনসারের কাছে যায় আর কি, ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশে তাকে ওখানে চিকিৎসার জন্য নিয়ে যায়, এবং তাকে দ্বীপান্তর দেওয়া হয়, অর্থাৎ এই আনসারকে দ্বীপান্তর করে। অনেক চেষ্টা করে রুবি এই আনসারকে বাঁচানোর জন্য। একটা মৃত্যু পদযাত্রী, যে যক্ষা হলে রক্ষা নাই, এই কথা বলা ছিল, এবং যক্ষা রোগ মারাত্মক শোয়াচ্ছে। তারপরেও এই রুবি আনসারের সাথে একসাথে থাকে, এবং এইখানে এই যে বিয়ের শর্তে, অর্থাৎ রুবি যে আনসারকে ভালোবাসে, রুবি যে আনসারকে ভালোবাসার শর্তে তাদের শারীরিক মিলনও হয়েছে, অর্থাৎ মানে স্বামীর মর্যাদা দিয়েছে। অর্থাৎ যে যাকে ভালোবাসে, সে ভালোবাসার শর্তে, বিয়ের শর্তে এই যে একসাথে থাকার যে ব্যাপারটা, এটা কিন্তু মানে কি বলবো, অনেক বেশি আপডেটেড নজরুল সেটাকে বিশ্বাস করতেন আর কি। তো সেটা তিনি রুবি এবং আনসারের মধ্যে দেখিয়েছিলেন। তো পরে যেটা আছে জাহাঙ্গীরও সে একটা মেসে থাকে, 20-22 জন থাকে একটা মেসে, মানে আমরা যেরকম মেসে থাকতাম। সে মেসে তার বন্ধু আছে হাউন আঙ্কেল না, হারুন আর কি, ধরেন কোন হাউন আঙ্কেল। তো এই জাহাঙ্গীর, সে হচ্ছে ছেলে, কি বলে, এই জাহাঙ্গীর আবার বড় লোকের ছিল, অর্থাৎ জমিদারের ছেলে। সে জাহাঙ্গীর জমিদারের ছেলে, কিন্তু তার এই জমিদারের ব্যাপারগুলো তার ভালো লাগে না, সে মানুষের জন্য কাজ করবে। সে একেবারে বিপ্লবী, যে আনসার যেরকম বিপ্লবী, তার চেয়ে আরও মারাত্মক লেভেলের বিপ্লবী, আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ সন্ত্রাসবাদী আন্দোলন যে হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার জন্য। সন্ত্রাসবাদী আন্দোলনটা ছিল আসলে একেবারে
1913-12-13 সালের দিকে শুরু হয়েছিল। মাঝখানে হচ্ছে যে মহাত্মা গান্ধীর লবণ আন্দোলন, অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, এইসব বিভিন্ন আন্দোলন, স্বরাজ আন্দোলন, এইসব আন্দোলনের জন্য এই সন্ত্রাসবাদী আন্দোলনটা স্তিমিত হয়ে গিয়েছিল। পরবর্তীতে নজরুল কিন্তু আবারও সেই সন্ত্রাসবাদী আন্দোলনকে সমর্থন করেছেন এবং এই সন্ত্রাসবাদী আন্দোলনটা আরও পূর্ণরূপ পেয়েছিল আর কি। তো সেই সন্ত্রাসবাদী আন্দোলনের একজন হচ্ছে জাহাঙ্গীর। তার বাবা জমিদার, সেটি জমিদারি ব্যাপারগুলো ছেড়ে তিনি মেসে তার বন্ধু হারুনের কাছে যান। তো হারুন বলল যে ছুটিতে যে চল যায়, বাসায় যায় নিজেদের বাড়িতে, মানে আমরা যে বন্ধুদের বাড়িতে নিয়ে যাই না, তো বন্ধুদের বাড়িতে নিয়ে যায়। তো হারুনদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে তো হারুনের বোনের নাম হচ্ছে ভুনি, আরেক নাম হচ্ছে তহমিনা বা ভুনি। এটার সাথে এই হারুনের মা কিছু অপ্রকৃত ছিল যে ভুনির সাথে ইয়ার বিয়ে হবে, তহমিনার বিয়ে হবে, এরকম একটা বিয়ের একটা প্রসঙ্গ আসে। কিন্তু ওই বিপ্লবীদের মধ্যে আবার একজন ছিল চম্পা। জাহাঙ্গীর ওই চম্পাকে কিন্তু মেনলি পছন্দ করে, চম্পাও পছন্দ করে। তো দেখা গেছে যে ওই ভুনি বা তহমিনার সাথে বিয়ে হচ্ছে না, চম্পার সাথে বিয়ে হচ্ছে না, এবং শেষ পর্যন্ত জাহাঙ্গীর কিন্তু ধরা পড়ছে এবং এখানে বিপ্লবী কর্মকাণ্ডের জন্য তাকে দ্বীপান্তর দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো মোটামুটি এটার সাথে এটা মোটামুটি একটা কাহিনীর একটা মিল আছে, যে প্রেম হচ্ছে, বিয়ে ঠিক হচ্ছে, প্রত্যেকটার মধ্যে বিয়ে ঠিক হচ্ছে, প্রেম হচ্ছে, কিন্তু প্রেমগুলো ভেঙে যাচ্ছে, নায়ক কোথায় চলে যাচ্ছে, যুদ্ধে চলে যাচ্ছে, অথবা সন্ত্রাসবাদী আন্দোলন চলে যাচ্ছে, এরকম কিছুতে চলে যাচ্ছে। আসলে নজরুল যা তাই কিন্তু তিনি এটা প্রকাশ করেছেন, রবীন্দ্রনাথ যেরকম বিশ্বাস করেন সেটাই তিনি প্রকাশ করেছেন, সেটা যেখানেই হোক। এ হলো ব্যাপার। তো এই ব্যাপারগুলো তো আমি মুখে বললাম, এটা কিন্তু এখানে কিন্তু দেখেন আপনার কাহিনী আকারে দেওয়া আছে। আপনি যদি এখানে বলে যে বাঁধনহারা উপন্যাস সম্পর্কে কিছু লেখেন, তাহলে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস, এই কথাটা ইম্পর্টেন্ট, বাংলা সাহিত্যের প্রথম পত্র আকারে উপন্যাস কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। এবং সেই উপন্যাসের নাম হচ্ছে বাঁধনহারা। সেখানে 18টি চিঠি ছিল, পত্র ছিল। তো এখান থেকে আপনারা কি করতে পারবেন, তথ্যটা নিতে পারবেন। তারপরে কাহিনী এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখানে কাহিনীটা পড়তে পারবেন। এই যে রবিউলের স্ত্রী রাবেয়ার সাথেও চিঠি আছে, এবং তাদের বাড়িতে যে আশ্রিত ছিল মাহবুবা ছিল, তার মার নাম হচ্ছে আয়েশা। তো এরা বিয়ে ঠিক হবে, প্রচণ্ড রাগে এরা চলে যায়। হ্যাঁ, তো এই কাহিনীগুলো আছে। এবং মাহবুবা শেষে মাহবুবার আবার যে বিয়ে হয় অন্য আরেকজন বিধবার সাথে, এটা মারা যায়। তারপরে হচ্ছে তীর্থস্থানে মাহবুবা যায়, এই ব্যাপারগুলো আছে। তো নুরুল হুদা মাহবুবা, সাহসিকা দিদি, সাহসিকা দিদি নামে একটা ক্যারেক্টার আছে, খুবই ভালো একটা ক্যারেক্টার। তো মৃত্যুকথা উপন্যাসে যেগুলো বললাম, কাহিনীটা মোটামুটি আপনারা শুনেছেন। এবং মৃত্যুকথা উপন্যাস আমি আর খুব ডিটেলে পড়াচ্ছি না, এখান থেকে আপনাদের দেওয়া আছে। এটা হচ্ছে কৃষ্ণনগর অঞ্চলের। এটা অনেকেই অনলাইনে দেখবেন পড়াচ্ছে যে এটা নাকি 30 সালের ঘটনা। না, এটা মাইমেসিং 30 সালের ঘটনা না, এটা হচ্ছে কৃষ্ণনগরের একটা ঘটনা। এবং সেই প্রথম বিশ্বযুদ্ধে ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ ছিল, সেই দুর্ভিক্ষর প্রেক্ষাপটে। এবং সেখানে দেখা যাচ্ছে যে মানুষ মুসলিম, মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে ক্ষুধা দারিদ্র ছিল, যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সে দুর্ভিক্ষের সুযোগ নিয়েছিল ইংরেজরা। কী সুযোগ নিয়েছিল? ওদের যে মিশনারি ছিল, সেই মিশনারিরা ওরা মুসলিমদেরকে কিংবা হিন্দুদেরকে, নিম্নবর্ণের হিন্দুদেরকে কিংবা মুসলিমদেরকে সবাইকে টোপ দিত, খাবার লোভে দিত, চাকরি বাকরি দিবে, ভালো কিছু দিবে, কিন্তু বিনিময়ে কী হতে হবে? খ্রিস্টান হতে হবে, এমন একটা ব্যাপার ছিল, খ্রিস্টান হতে হবে। প্রচুর ক্ষুধা এবং দারিদ্র্য এবং দুর্ভিক্ষ, এই প্রেক্ষাপটে হচ্ছে এই মৃত্যু ক্ষুধা উপন্যাসটা। এক পাশে মৃত্যু, এক পাশে হচ্ছে ক্ষুধায় মৃত্যু, সেটা হচ্ছে কি মৃত্যু ক্ষুধা। তো এই মৃত্যু ক্ষুধা যে উপন্যাসটি, সেখানে আমরা দেখছি যে এক দরিদ্র মুসলিম পরিবারের গল্প দেওয়া শুরু হয়েছে, এবং সেখানে আমরা দেখছি যে বিধবা আছে, এবং একমাত্র উপার্জনক্ষম যে পুরুষ, তার নাম হচ্ছে প্যাকালে এক খ্রিস্টান মেয়েকে ভালোবাসে, তার নাম হচ্ছে কুর্সি। এই যে কুর্সি মেয়েকে ভালোবাসে, সে কুর্সিকে পাওয়ার জন্য সে খ্রিস্টান কিন্তু হয়েছিল এই প্যাকালে। এবং এখানে মেজবু নামে একটা চরিত্র আছে, এটা হচ্ছে মূল নায়িকা মেজবু। তো সেই মেজবু থাকে, মেজবু হচ্ছে সে বিধবা থাকে। তো মেজবু যে বিধবা থাকে, তার বাচ্চা টাচ্চা নিয়ে সে আসলে তার চলার মতো অবস্থা নেই। তো মেজবু রূপ যৌবন সৌন্দর্য থাকে। তো এই মেজবুকে ইংরেজরা, অর্থাৎ খ্রিস্টান মিশনারি যারা আছে, তারা ভুলিয়ে ভালিয়ে খাবারের লোভে তাকে খ্রিস্টান করে ফেলে। তো এই হলো ব্যাপার।
আর ওখানকে তো আমরা এর কথা বললাম যে এই কৃষ্ণনগরের কাহিনী বললাম, এটা কাহিনী একবার প্রথমে বলেছিলাম। তো এই মেজ বইয়ের কিছু ঘটনা আমরা একটু দেখি, যে তার কিছু সংলাপ দেখি। যে উপন্যাসটা শুরু হয়েছে দেখেন এভাবে: পুতুল খেলার কৃষ্ণনগর, যেন কোনো খেয়ালি শিশুর খেলা শেষের ভাঙা খেলাঘর। এটা হচ্ছে শুরুর লাইন। মানে কৃষ্ণনগরটা একটা পুতুল খেলার জন্য, পুতুল খেলছে, ঈশ্বর যেন পুতুল খেলছে, সবাই যেন ক্ষমতাবান পুতুল খেলে না, তো এই এই কৃষ্ণনগরের মানুষকে নিয়ে পুতুল খেলছে। তো যেন খেয়ালি শিশুর, অর্থাৎ একজন উদাসীন খেয়ালি শিশুর খেলার পরে যখন খেলার যে ঘর যেগুলো আছে এগুলো ভেঙে চলে যায়, এরকম ভেঙে চলে গিয়েছে, এমন একটা ব্যাপার। তো এই লাইনটা ইম্পর্টেন্ট। এরা সব ভুলে ভুলে না কেবল তাদের অনন্ত দুঃখ অভাব, এটা ওইখান থেকে অভাব থেকে ক্ষুধা দারিদ্রের কারণে নিরুত্তাপ জীবন। মেজ বউয়ের মানে সেজ বউয়ের বাচ্চা হলে, অর্থাৎ মেজ বউ সেজ বউ, অর্থাৎ আমাদের এখানকার যে মেন নায়িকা সে হচ্ছে মেজ বউ। তো সে বিধবা, মেজ বউ বিধবা, সেজ বউ বিধবা না। তো তার একটা বাচ্চা হয়, সে বলছে যে সে প্রথম চুম্বন পরে না, পরে দুঃখিনী মায়ের অশ্রুজল একটা বাচ্চার কপালে, ললাটে। তারপরে হচ্ছে এখান থেকে এই লাইনটা আমরা একটু নিব। মেজ বউ তার স্বজাতির বিরুদ্ধে বিদ্রোহ করতেছে, যে সে যে বলতেছে, মেজ বউর যুক্তি হলো যে আমি কি ইচ্ছা করে এই খ্রিস্টান হয়ে গেছি? আমার স্বজাতির যারা আছে, আমার যারা মুসলিম যারা আছে, এই দেশে যারা আছে, তারা তো কেউ আমার পাশে দাঁড়াচ্ছে না, আমার স্বামী নাই, কিছু নাই, আমার দুটা বাচ্চা, আমি কি করব? তখন এই জন্য বলতেছে, শুকিয়ে মরলেও কেউ শুধোই না এসে, ঝাঁট আমার নিজের জাতের মুখে, জ্ঞাত কুটুবের মুখে, সাধে সব খেরাস্তান হয়ে যায়। বলছে সাধে কি সব খেরাস্তান, খেরাস্তান খ্রিস্টান, সাধে কি সব খ্রিস্টান, এমনিতে কি খ্রিস্টান হয়ে যায় নাকি? কেউ তো এসে মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজের লোকে কেউ তো করে না, কোনো পাশে এসে দাঁড়ায় না। একদিকে মৃত্যু, একদিকে ক্ষুধা, এই কথার পরীক্ষা আসতে পারে, এই লাইনটা পরীক্ষা আসতে পারে। ঈশ্বর বিদ্বেষী মেজ বউ, এবং অনেক সময় সে ঈশ্বর বিদ্বেষী হয়ে যায় এবং সে বলে অনেক ডেকেছে আল্লাহ, আজ তোমায় ডাকবো না। মানে আল্লাহকে অনেক ডেকেছে, কিন্তু আল্লাহ আসলে সেইভাবে মেজ বউয়ের দিকে তাকায়নি। তো এই হলো আমাদের ব্যাপার। আপনারা একটু একটু করে আমাকে খ্রিস্টান করেছেন, মানে এই মুসলিমদেরকে বা তাদের কমিউনিটিকে বলছে যে আমি কি এমনি এমনি খ্রিস্টান হয়েছে নাকি, একটু একটু করে আপনারা খ্রিস্টান করেছেন। এখানে তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছে মানে এই মেজ বউ প্যাকালে এদের একটা পরিবার, প্যাকালে হচ্ছে মেজ বউয়ের দেবর, হ্যাঁ, এদের একটা পরিবার, এরা হচ্ছে খুব অভাব অনটনে আছে এবং এরা হচ্ছে খ্রিস্টান হয়ে যাচ্ছে, এমন একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ওই আনসার এবং রুবি, এদের বাল্য প্রণয়, কৈশোরের যে প্রণয় এবং তাদের বিচ্ছেদ, এবং পরবর্তীতে হচ্ছে যে আনসার এসে তার এক বোন, দুঃসম্পর্কে এক বোন বুচি তার কাছে আশ্রয় নিচ্ছে, এবং ওই যে রুবি তার সে বিধবা হয়ে গেছে, তার আবারও তাদের সাথে পরিচয় হয়েছে। তারপরে হচ্ছে আনসারের হচ্ছে কি হয়েছে, এটা যক্ষা রোগ হয়েছে। সেই যক্ষা রোগ জেনেও রুবি আনসারকে ভালোবাসে, সেবা শুশ্রূষে সাধ্যমতো চেষ্টা করেছে, জীবন যৌবন প্রেম ভালোবাসা সব কিছু দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত আনসারকে আর ফেরাতে পারেনি, অর্থাৎ সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তো কুহেলিকা উপন্যাসটার কাহিনীটা খুব ছোট্ট, সেটা আমরা অলরেডি বলে ফেলেছি। সেখানকার চরিত্রগুলো আমরা একটু দেখি, কাহিনীটা এখানে লেখা আছে, আপনারা চাইলে এখান থেকে আরও ভালো করে পড়ে নিতে পারবেন। তারপরে হচ্ছে আমরা কিছু উদ্ধৃতি দেখি। প্রমত্ত নামে এখানে একটা চরিত্র আছে, যে বাঘা যতীন আমরা পড়ছিলাম না, বাঘা যতীন। তো নজরুল তার ওই উপন্যাসের মধ্যে এখানে প্রমত্ত, এদের মধ্যে বাঘা যতীনের চরিত্রকে তিনি মানে অনেকে মনে করছেন যে বাঘা যতীনকে দেখে তিনি এই বাঘা যতীন বিপ্লবী ছিলেন আর কি, সন্ত্রাসবাদী আন্দোলনে বিপ্লবী ছিলেন বাঘা যতীন। তো সেই বাঘা যতীনকে তিনি প্রমত্তর মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। প্রমত্ত দেখেন কি বলছেন: আমার ভারতবর্ষ ইন্ডিয়া নয়, হিন্দুস্তান নয়, গাছপালার ভারতবর্ষ নয়, আমার ভারতবর্ষ মানুষের যুগে যুগে পীড়িত মানবতার ক্রন্দন তীর্থ। এইখানে হচ্ছে নজরুল হচ্ছে সর্বে সর্বা। নজরুলের আশেপাশে এই চিন্তার কেউ নেই। নজরুল বলছে যে আমার ভারতবর্ষ ভাই, আমার ভারতবর্ষ ইন্ডিয়া না, যেখানে হিন্দু অধ্যুষিত, হিন্দুস্থানও না। আমার ভারতবর্ষ হচ্ছে ভাই গাছপালার কোনো ভারতবর্ষ না। আমার ভারতবর্ষ এই যে যুগে যুগে পীড়িত মানবতার ক্রন্দন তীর্থ হচ্ছে আমার এই ভারতবর্ষ। তিনি একে সবাইকে, সমস্ত নির্যাতিত নিপীড়িত সুবিধা বঞ্চিত মানুষের ভারতবর্ষকে তিনি ভারতবর্ষ মনে করেন, সবাইকে তিনি তার নিজের মানুষ মনে করেন। এইভাবে একক চিন্তাটা নজরুল ছাড়া অন্য কেউ করতে পারেননি।
জাহাঙ্গীরের বেদনাবোধ এবং দেশপ্রীতি, জাহাঙ্গীর যেহেতু দেশপ্রেমিক ছিলেন, তিনি বলছেন শুধু তুমি জন্মভূমি আমার, শুধু তুমি একদা স্বর্গাদপি ঘুরি, সে আর কেউ নয়। এইটা আপনারা একটু পড়ে রাখতে পারেন। প্রমত্ত খুবই অসাম্প্রদায়িক ছিলেন। তিনি বলছেন এ ভারতবর্ষ মন্দিরের ভারতবর্ষ নয়, মুসলমানের মসজিদের ভারতবর্ষ নয়, এ আমার মানুষের মহাভারত। অসাধারণ একটা উদ্ধৃতি, এটা আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকতে পারে। তাহলে এই কথাটা কিন্তু দারুণ এক কথা বলেছেন রবীন্দ্রনাথ, কিংবা অন্য ওই সময়ের যারা ছিলেন তারা কেউ এইসব কথা বলতে পারেন নাই এতটা বোল্ডলি, এতটা পরিষ্কারভাবে, এতটা সাহসের সাথে বলতে পারেন নাই। প্রমত্ত, যেদিন ভারত এক জাতি হবে সেই দিন ইংরেজকেও বোচকা পুটলি বাঁধতে হবে। এই যে দেখেন, এরা কিন্তু বাঘাযতীন কিংবা নজরুল কিংবা এরা কিন্তু জানতেন যে ভারতবর্ষ যদি এক জাতি হয়, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সব যদি এক হয়, তাহলে কাদেরকে পালাতে হবে? ইংরেজদেরকে গাটি বোচকা বেঁধে পালিয়ে যেতে হবে, এমন ব্যাপারটা তিনি মনে করছেন। এই হলো আমাদের আমরা একটা নাটকে চলে যাব। নজরুলের নাটক হচ্ছে ঝিলিমিলি। এটি নজরুলের প্রথম নাটক ঝিলিমিলি। এটি একটা নাটকের সংকলন ছিল। এখানে আসলে 4টা নাটক ছিল। সেই 4টা নাটক নামের একটা নামই ঝিলিমিলি, তারপর হচ্ছে শিল্পী, সেতুবন্ধ, আর একটা হচ্ছে ভূতের ভয়। তো এখান থেকে এইভাবে আসতে পারে ঝিলিমিলি কার নাটক, কিংবা আসতে পারে সেতুবন্ধ কার নাটক, অথবা ভূতের ভয় কার নাটক। তো আরও অনেকগুলো নাটক আছে। সেই নাটকগুলো হচ্ছে আলেয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা নাটক। পুতুলের বিয়ে, এটা হচ্ছে কিশোর নাটক। আলেয়া নাটক এটা একটা গীতিনাট্য। আলেয়া নাটকের মধ্যে নজরুল তিনি তার ভালোবাসার ব্যাপারটাকে তিনি পরিষ্কার করছেন। তিনি বলছেন যে প্রেম প্রীতি ভালোবাসা, এটা একটা আলেয়ার আলো। প্রেম প্রীতি ভালোবাসা কখনই পাওয়া যাচ্ছে না। ওখানে দেখাচ্ছে মিনকেতু নামে এক রাজা, তার নাম মিনকেতু। আরেক রানী আছে জয়তী সম্ভবত। আচ্ছা জয়তী আমরা লিখি, জয়তী বা জয়শ্রী, যেটাই হোক এরকমই হবে, জয়তী বা জয়শ্রী। তো সেই রাজার নাম মিনকেতু। এই জয়তীর একটা বডিগার্ডের মতো আছে, প্রধান সেনাপতি বলতে পারেন, তার নাম অগ্রাদিত্য। এখন এই যে মিনকেতু খুবই প্রেমিক পুরুষ। সে ওই অর্থে যুদ্ধ টুদ্ধ পায় না, সারাক্ষণ তিনি তার প্রেম লীলায় মত্ত। এদিকে যে জয়তী যে আছে, সে আবার অনেক 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 সুন্দরী। এই জয়তীকে পাওয়ার জন্য রাজা মানে মিনকেতু সে খুব প্রত্যাশা করে। এদিকে যে উগ্রাদিত্য যে আছে, সে আবার মনে মনে এই জয়তীকে পছন্দ করে। তো এখন এই উগ্রাদিত্যকে আবার আরেকটা মেয়ে ভালোবাসে, মানে একজন আরেকজনকে ভালোবাসে, একজন কেউ কাকে পায় না, এমন একটা ব্যাপার আর কি। তো এই যে উগ্রাদিত্য আর হচ্ছে যে জয়তী, এই জয়তীর সঙ্গে এরা যেহেতু রানী, এদের একটা মুখোমুখি হয়। মুখোমুখি হলে আমাদের এই মিনকেতুটার আপনারা ভালো বুঝতে পারবেন। আপনারা যদি ট্রয় মুভি কি দেখেছেন, ট্রয় মুভি যদি দেখে না থাকেন অবশ্যই দেখবেন, খুবই মাস্টারপিস একটা মুভি। সেই মুভিতে আমরা দেখেছি, বা ইলিয়াড যদি পড়ে থাকেন সেখানে দেখবেন যে প্যারিসের বড় ভাই হচ্ছে হেক্টর কিন্তু মারাত্মক যোদ্ধা। কিন্তু প্যারিস কিন্তু যোদ্ধা না, সে শুধু তীর চালাইতে পারে, আর কিছু পারে না, তীর ছাড়া কিছুই পারে না। সে আবার প্রেমিক পুরুষ, সে প্রচণ্ড প্রেম করতে জানে, আর কিছু জানে না, সে যোদ্ধা না। মানে নর্মালি হচ্ছে যারা একটু প্রেমিক পুরুষ, যারা একটু মানে রোমান্টিক, এর আবার দেখবেন মারামারি পারে না, এর একটু ভীতু টাইপের হয়, আর একটু যারা বেশি একটু প্রেমিক, যে রোমান্টিক। তো ওই প্যারিসের আমরা দেখেছি যে সে আসলে হেক্টর অ্যাকিলিসের যুদ্ধ করে হেক্টর মারা যাচ্ছে, তারপরও সে আসলে ওইভাবে কোনো প্রতিবাদ করতে পারছে না। এটা আমরা প্যারিসটা কিরম দেখেছি। তো ওই প্যারিসের মতো মিনকেতু এই টাইপের মানুষ। তো জয়তীর সাথে ওই মিনকেতুর একবার দেখা হয়, যুদ্ধ হবে এমন একটা ব্যাপার, যুদ্ধ হবে। কিন্তু তারা যখন মুখোমুখি হয়, তো তাদের মধ্যে সংলাপ হয়, তখন দেখে যে আসলে এখানে যুদ্ধের ব্যাপারটা মনে হবে না, যুদ্ধটা যেন হচ্ছে না। তো এই মুহূর্তে এই মিনকেতুর সাথে এই জয়তীর মিল হোক, এটা কোনোভাবে উগ্রাদিত্য চায় না। একটা পর্যায়ে উগ্রাদিত্য তার মনের কথা বলে দেয় জয়তীকে, সে আসলে জয়তীকে চায়।
এটা জয়তী কোনোভাবে নিতে পারে না। জয়তী যাকে এতদিন লালন পালন করেছে তার ভেতরে এরকম কুৎসিত একটা মানসিকতা ছিল, এটা নিতে পারে না। তখন এই উগ্রাদিত্য অনেক বড় যোদ্ধা, অনেক বড় যোদ্ধা হচ্ছে উগ্রাদিত্য। তখন এই জয়তী, এই দুই পুরুষ মিনকেতুর কাছে যাবে নাকি উগ্রাদিত্যর কাছে যাবে? জয়তী চলে যায় মিনকেতুর কাছে এবং মিনকেতুকে বলে যে তুমি উগ্রাদিত্যকে মেরে ফেলো। কিন্তু এখানে মিনকেতু তো যুদ্ধ করতে জানে না, উগ্রাদিত্য কিন্তু ব্যাপক যোদ্ধা। কিন্তু এইখানে জয়তী যেহেতু মিনকেতুর কাছে চলে গিয়েছে, মিনকেতুর কিন্তু মারাত্মক সাহস বেড়ে গিয়েছে। আর এইদিকে যেহেতু উগ্রাদিত্যকে ছেড়ে দিয়েছে হচ্ছে জয়তী, উগ্রাদিত্য মানসিকভাবে সে দুর্বল হয়ে গেছে এবং শেষ পর্যন্ত এদের ব্যাপক একটা ফাইটিং হয়। ফাইটিং হলে উগ্রাদিত্য মারা যায়। তো এইটার মধ্যে একটা দর্শন আছে। দর্শনটা কি? যে উৎসাহবিহীন ভালোবাসা, মানে উৎসাহবিহীন যে আছে, মানে নারীর উৎসাহবিহীন পুরুষের জীবন কোনো মানে মূল্যহীন, আর ভালোবাসাবিহীন এই পুরুষের জীবন কি হয়ে গেছে? পর্যদস্ত হয়ে গেছে। অর্থাৎ এই জয়তে যদি উগ্রাদিত্যর পক্ষে থাকতো, জয়তে যদি বলতো যে হ্যাঁ উগ্রাদিত্য আমি তোমাকে ভালোবাসি, মিনকেতুকে এক প্রথমে মেরে ফেলতো। কিন্তু যখন জয়তী উগ্রাদিত্যর কাছে চলে গেছে, ওই যে নজরুল বলেছেন, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়েছেন নারী, অর্ধেক তার নর। অর্থাৎ এই জয়তী মিনকেতুর পক্ষে ছিল বলেই মিনকেতু যুদ্ধে জিতেছে, নারী পাশে ছিল বলে। অর্থাৎ যুদ্ধ যেন জয়তেই জিতেছে, জয়তে যার পাশে যাবে সেই জিতবে। তাহলে ভালোবাসা যখন হারিয়ে যায়, পাশে থাকে না, তখন পুরুষের শক্তি থাকে না। নারী কিন্তু সত্যিই নারী একটু, যে কোনো নারী সে তার বন্ধুর পাশে দাঁড়াক, তার প্রেমিকের পাশে দাঁড়াক, তার হাজব্যান্ডের পাশে দাঁড়াক, তার বাবার পাশে দাঁড়াক, নারীরা যখন স্নেহ নিয়ে, ভালোবাসা নিয়ে পর্যদস্ত একটা পুরুষের পাশে দাঁড়ায়, ওই পুরুষ কিছু করবেই, 100% শিওর পুরুষ কিছু করবেই। তাহলে পুরুষের পাশে নারী দাঁড়ালে সেই পুরুষের সাহস অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। দেখবেন পুরুষ যখন বাইকের পিছনে নেয় কোনো একটা নারীকে, দেখবেন পুরুষের সাহস কেমন। কিংবা কোথাও গেলে নিজের গার্লফ্রেন্ডে কিছু বললে, প্রেমিকারে কিছু বললে, বোনেরে কিছু বললে, গায়ে শক্তি থাকুক আর না থাকুক, দেখবেন 3-4টা গুণটাকে একাই পিঠা মেরে ফেলছে। ও শক্তিটা কোথায় আসে? নারীর থেকে। তো এরকম আরও অনেক নাটক আছে। ঝড়, এটা একটা কিশোর কাব্যনাট্য। তারপরে হচ্ছে পিলি পটকা পুতুলির বি, এটা কিশোর কাব্যনাট্য। তারপরে হচ্ছে বিদ্যাপতি, এটা হচ্ছে পালা নাটিকা। বিদ্যাপতি হচ্ছে রেকর্ড নাটিকা। তার বাসন্তী নামে তার একাঙ্কিকা নাটক আছে। নাটকগুলো আপনারা একটু একটু জেনে নেবে। এর মধ্যে তার সবচেয়ে ভালো নাটক হচ্ছে আলে এবং পুতুলের বিয়ে। তো কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে নবযুগ। নবযুগ পত্রিকা তিনি আসলে সম্পাদক ছিলেন না, সহযোগী ছিলেন, যুগ্ম সম্পাদক ছিলেন। এই পত্রিকার যুগ্ম সম্পাদক কমরেড মুজাফফর, আর কাজী নজরুল ইসলামও যুগ্ম সম্পাদক ছিলেন সান্ধ্য পত্রিকা। এটা একটা সান্ধ্য পত্রিকা ছিল এবং এটার প্রতিষ্ঠাতা ছিলেন শেরেবাংলা ফজলুল হক। দৈনিক নবযুগ। তারপরে হচ্ছে ধূমকেতু, এটার আমরা আলাপ করেছিলাম যে নবযুগে, এটা ভেবে মনে রাখবেন, নবযুগে ধূমকেতু, লাঙলের মতো বাঁকা বা লাঙলের মতো। নবযুগে ধূমকেতু লাঙলের মতো, এভাবে মনে রাখবেন, নবযুগে ধূমকেতু লাঙলের মতো। তাহলে আপনি পত্রিকাগুলো নাম মনে থাকবে। ঠিক আছে? এটার জন্য নজরুলের সবচেয়ে বিখ্যাত হচ্ছে ধূমকেতু পত্রিকা। এবং এই পত্রিকাটা এই পত্রিকায় তিনি কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই পত্রিকার কাটতি অনেক অনেক বেশি ছিল। হ্যাঁ, অর্থ সাপ্তাহিক। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই নজরুলের এই পত্রিকার জন্য একটা আশীর্বাদ বাণী লিখে দিয়েছিলেন। আয় রে চলে আয় রে ধূমকেতু, আধারে বা অগ্নিসেতু, দুর্দিনী দুর্ঘুষিরি, উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণে তিলক রেখা, রাতের ভালো হোক না লেখা। 22 সালে, তখন নজরুলের বয়স 23 বছর। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আশীর্বাদ বানিয়ে রেখে দিচ্ছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পেরেছিলেন নজরুলের মধ্যে কী পরিমাণ আগুন এবং দ্রোহ আছে। লাঙল, এই লাঙল পত্রিকাটা যে পরবর্তীতে ওই যে শ্রমিক প্রজা স্বরাজ পার্টি বা এই অসাম্প্রদায়িক বা সাম্যবাদী চিন্তার যে ব্যাপারগুলো, কবিতাগুলো আছে, এইটা লাঙলে এগুলো প্রকাশিত হয়েছিল। তারপরে হচ্ছে আমরা
নজরুলের ইসলামের প্রবন্ধ দেখি। প্রবন্ধ বলা হচ্ছে গ্রন্থ, বলা হচ্ছে যে 5টা, লাস্টে একটা বই আছে কিন্তু ওইটার ওইভাবে প্রকাশ সাল নজরুল রচনাবলীর মধ্যে নাই, কিন্তু গুগলে পাওয়া যায়, এই জন্য আমি লিখে দিয়েছি। তার প্রথম প্রবন্ধ ছিল তুর্ক মহিলার ঘুমটা খোলা, তুর্ক মানে তুর্কিদের মহিলাদের ঘুমটা খোলা, এই ব্যাপারটা। তারপর হচ্ছে, এবং এখানে তার নজরুলের প্রবন্ধের ধরন কেমন। নজরুলের প্রবন্ধ মানে কিছু না, তার কবিতার টিকা ভাষ্য। তিনি যে কবিতা লিখছেন, এই কবিতার টিকা বা ব্যাখ্যা হচ্ছে তার প্রবন্ধ। নজরুল প্রবন্ধের মধ্যে নতুন কোনো দর্শন নেই, নতুন কোনো চিন্তা নেই, অর্থাৎ নজরুল তার কবিতায় যে কথাগুলো বলেছেন সেগুলোর যদি কোনো ব্যাখ্যা বা টিকার প্রয়োজন, সে টিকার জন্য মনে হয় তিনি তার প্রবন্ধগুলো লিখেছিলেন। তিনি তার পত্রিকার উদ্দেশ্যটা কি, বিভিন্ন উদ্দেশ্য, তিনি যেসব সম্পাদকীয় লিখেছিলেন, সেই সম্পাদকীয় কিংবা উপসম্পাদকীয় যে নিবন্ধগুলো লিখেছিলেন পত্রিকায়, ওইগুলো পরবর্তীতে প্রবন্ধের বই আকারে বেরিয়েছে। মানে প্রবন্ধ লেখার উদ্দেশ্যে তিনি প্রবন্ধ লেখেন নাই, তিনি হচ্ছেন খুব কম লিখেছেন, তিনি মেনলি তার পত্রিকার জন্য লেখা প্রয়োজন, তিনি সম্পাদকীয় লেখা প্রয়োজন, এই জন্য তিনি যে লেখাগুলো লিখেছিলেন সেইগুলোকে পরবর্তীতে তিনি প্রবন্ধ আকারে স্থান দিয়েছেন। কিংবা তিনি রাজবন্দী হিসেবে তিনি যখন জবানবন্দি দিচ্ছেন, সেটা হয়ে গেছে জবানবন্দির নামে একটা প্রবন্ধ হয়ে গেছে। মানে ওই ভেবে চিন্তে যে একটা প্রবন্ধ লেখা, যে হ্যাঁ আমি একটা প্রবন্ধ লেখার জন্য লিখতে বসছি, ব্যাপারটা এরকম না। তিনি মেনলি প্রয়োজনের খাতিরে তার কথা, হয়তো কবিতার কথাগুলো মানুষ বুঝতে পারছে না, তিনি পত্রিকায় সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে, মানে তিনি তার পথটা কি, তিনি কী চান, যেমন ধূমকেতুর পথ কিংবা আমার পথ, হ্যাঁ, এই ব্যাপারগুলো থেকে, এই ধূমকেতুর পথ 1, 2 এরকম এই কথা, মানে এইভাবে তিনি পত্রিকা সম্পাদকীয় লিখতেন। এগুলো পরবর্তীতে প্রবন্ধ আকারে প্রকাশিত হয়েছিল। তো প্রথমে যেটা পাইছি সেটা হচ্ছে যোগবাণী, এটা নামটা মনে রাখবেন। তারপরে পাচ্ছি আমরা রাজবন্দির জবানবন্দি, তারপরে আমরা পাচ্ছি দুর্দিনের যাত্রী এবং রুদ্রমঙ্গল, লাস্টে আমরা ধূমকেতু নামে একটা পাচ্ছি, গুগলে পাওয়া যাচ্ছে। কিন্তু আমার কাছে যে বই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নজরুলের যে প্রবন্ধ সংকলন, যেটা নজরুল ইনস্টিটিউট বের করেছে, সেখানে কিন্তু আমরা এই ধূমকেতুটা পাচ্ছি না। তো মেনলি হচ্ছে অথেন্টিক হচ্ছে এই 4টা, একটা হচ্ছে যোগবাণী, আরেকটা হচ্ছে রাজবন্দির জবানবন্দি, একটা দুর্দিনের যাত্রী, আরেকটা হচ্ছে রুদ্রমঙ্গল। নজরুলের অভিভাষণ কি, তাকে বিভিন্ন জায়গায় তাকে দাওয়াত করা হতো, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ভাষণ দিতেন। ওই ভাষণগুলো পরবর্তীতে লিখিত আকারে প্রকাশিত হতো, সেগুলোর নাম হচ্ছে অভিভাষণ। তো আমরা এখানে 5টা অভিভাষণ, গুরুত্বপূর্ণ 5টা অভিভাষণের নাম আমরা দিয়েছি। এখানে তরুণের সাধনা একটা অনেক বড়, খুবই ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে বাসিয়ার নাও আছে। এই দুইটা ব্যাপক ইম্পর্টেন্ট, এই দুইটা থেকে কিছু উদ্ধৃতি আমরা নিয়েছি, কারণ এখানকার তার অভিভাষণগুলো কেমন এখানে কিন্তু একটু লেখা আছে, আপনারা পড়বেন, আমি রিডিং পড়ছি না। তো তার যে তরুণের সাধনার যে অভিভাষণ আছে, সেখানে আপনারা দেখেন কি বলছেন, বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া পড়ে থাকে। এটা হচ্ছে বার্ধক্য ও যৌবন, যেটাকে আমরা যৌবনের গান নামে পড়েছি, ইন্টারে পড়েছিলাম যৌবনের গান। মেনলির এটা হচ্ছে তরুণের সাধনা নামে যে তার অভিভাষণ ছিল, এটার একটা অংশবিশেষ, ওটার নাম হচ্ছে যৌবনের গান। আসলে ওই অংশবিশেষের নাম কিন্তু যৌবনের গানও ছিল না, ওটা ছিল বার্ধক্য ও যৌবন। বুঝতে পেরেছেন? ওকে, তো এখানে এই কথাটা ইম্পর্টেন্ট। তিনি কোথায় বলেছেন, বার্ধক্যে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণীর ধর্ম আমাদের তারুণ্য যৌবন। আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা আসতে পারে, যে আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালে। এটা কে বলেছেন, উদ্ধৃতি, এই কথাটা কে বলছেন, কাজী নজরুল বলেছেন, এইভাবে আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যদি আর বাঁশি না বাজে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নজরুলের ছেলে কাজী সব্যসাচী, এটা তিনি এটা আবৃত্তি করেছেন, সব্যসাচী। তো সব্যসাচীর আবৃত্তিটা খুব সুন্দর। সব্যসাচী, আরেকটা হচ্ছে এটা আবৃত্তি করেছেন, আর অন্যরা শিবুল মুস্তফা, মাহিদুল, তারাও আবৃত্তি করেছেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সে প্রেম পেলাম না বলে আমি প্রেমহীন নিরস পৃথিবী থেকে অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। অর্থাৎ নজরুলের একটা অভিমান ছিল, তিনি যেভাবে মানুষকে ভালোবাসতেন, যেভাবে চাইতেন তাকে যেভাবে বিয়ে করা হবে, সেই অর্থে তিনি আসলে ওইভাবে পেতেন না। হিন্দু মুসলমান, তিনি বলছেন যে তিনি আসলে কেন বিদ্রোহী হয়েছিলেন। হিন্দু মুসলিম, এই যে কারণটা বলছে, হিন্দু মুসলিমের দিন রাত হানাহানি, জাতি জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আসে। এই অসাম্য, এই ভেদজ্ঞান দূর করতে আমি এসেছিলাম।
এগুলো তার যদি আর বাঁশি না বাজে এটাকে অভিবাসন বলা হচ্ছে। এটা পরীক্ষা আসতে পারে যে যদি আর বাঁশি না বাজে এটা কি, এভাবেও আসতে পারে। ওকে, নজরুলের চলচ্চিত্র। নজরুল আসলে তিনি তার ধূপছায়া নামে একটা চলচ্চিত্র ছিল, এটা তিনি পরিচালনা করেছিলেন, তিনি এটার পরিচালনা করেছিলেন, তিনি পরিচালক ছিলেন ধূপছায়া। এবং তিনি ধ্রুব নামে একটা চলচ্চিত্র তিনি অভিনয় করেছিলেন নারদ চরিত্রে। ধ্রুব নামের চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন, নারদ চরিত্রে অভিনয় করেছিলেন, এই কথাটা ইম্পর্ট্যান্ট। এবং নজরুল একটা পূর্ণাঙ্গ মুভি করেছে, এটা কানাডায় নির্মিত ফিলিপ স্পার্ডেলের চলচ্চিত্র, সেটার নাম হচ্ছে নজরুল, কানাডায় নির্মিত হয়েছিল, এই কথাটাও আসতে পারে। নজরুলের কিছু অনুবাদ আমরা দেখেছি যে নজরুল হচ্ছে ফার্সি কবি রুবায়াত, ওনার দ্বারা তিনি অনেক বেশি, বা হাফিজ দ্বারা প্রভাবিত ছিলেন, মনে রাখতে হবে। আরবি এবং ফার্সি দ্বারা নজরুল প্রভাবিত ছিলেন। তো সেখানে রুবায়াতি উমর খুইয়াম, তো উমর খুইয়ামের তিনি এই রুবায়াত মানে কবিতাগুলো তিনি পছন্দ করতেন। কাব্য আম্পারা তিনি আমাদের যে কোরআন শরীফ আছে, পবিত্র কোরআন শরীফে তিনি 38টি সূরা তিনি কাব্যিক অনুবাদ করেছিলেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। এটি ছন্দে সাজানো, এটা অনেক বড় একটা কাজ, আপনারা যারা আছেন তারা এটা পড়ে দেখতে পারেন। হাফিজ, দেওয়ানে হাফিজ, এটা তিনি ইরানের যে হাফিজ আছে সেটাকে তিনি অনুবাদ করেছিলেন। তারপর মক্তব, এটা ঠিক অনুবাদ না, মক্তব সাহিত্য, এটা মক্তব সাহিত্যের একটা পাঠ্য বই তিনি লিখেছিলেন, ঠিক আছে। তারপর হচ্ছে কাজী নজরুল ইসলামের সঙ্গীত গ্রন্থ, এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট এই রাঙা জবা, এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছিল। এটা শ্যামা সঙ্গীতের সংকলন। শ্যামা সঙ্গীত হচ্ছে দেবী কালীকে নিয়ে লেখা, দেবী কালীকে নিয়ে যে লেখা সেটা হচ্ছে শ্যামা সঙ্গীত। তো সেই শ্যামা সঙ্গীত, নজরুল শ্যামা সঙ্গীত লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে রাঙা জবা, ইম্পর্টেন্ট, এটা আসছিল। তারপর হচ্ছে তার বুলবুল, তার নামে বই আছে, তার নামে চোখের চাতক আছে, সন্ধ্যা আছে, সন্ধ্যাকে আমরা উপন্যাসী অনেকেই কবিতার বই এসব আমরা দেখি। তারপর হচ্ছে নজরুলের গীতিকা, নজরুল স্বরলিপি নামে আছে, চন্দ্রবিন্দু নামে আছে। নজরুল গীতিকা স্বরলিপি নামে তো আর আসবে না, বুলবুল নামে আসবে, চোখের চাতক নামে আসবে, সন্ধ্যা নামে আসবে, চন্দ্রবিন্দু নামে আসতে পারে, মৌনগীতি নামে আসতে পারে, জুলফিকার নামে আসতে পারে, গোলবেচা গানের মালা আসবে না, হয়তো গীতি শতদল আসতে পারে, স্বরলিপি, সুরমুকুল, রাঙা জবাটা ইম্পর্টেন্ট, জুলফিকারও ইম্পর্টেন্ট, কিংবা চন্দ্রবিন্দুটা বেশি ইম্পর্টেন্ট, কারণ চন্দ্রবিন্দুটা নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ গ্রন্থে একটা ছিল, নিষিদ্ধ পরীক্ষা যদি আসে যে নজরুলের নিষিদ্ধ গানের বই কোনটা, নিষিদ্ধ গানের বই হচ্ছে চন্দ্রবিন্দু, এটা আমরা কিন্তু পড়েছিলাম, আগেই পড়েছিলাম। এই হলো মোটামুটি আমাদের নজরুলের, আমার আশা করি নজরুলের আর কিছু বাকি নেই, সব মোটামুটি আমরা পড়ার চেষ্টা করেছি। এই হলো নজরুল। একজন যারা তানজির বলছেন যে তোফাজ্জল নামের ছেলেটার পাশ থেকে ওই নারী চলে যাওয়ার পরেই সে প্রথম পাগল হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আসলে যেটা হয় আর কি, যে নারী অনেক বড় একটা প্রেরণা। ধরেন আমি বললাম যে আমার খুব মন খারাপ, আমার খুব খারাপ লাগছে, এখন আমার পছন্দের যে নারী, সে যদি এসে আমার কাঁধে হাত রাখে কিংবা আমাকে কিছু একটা বলে, তাহলে কিন্তু আমার অনেকটা ভালো লাগবে। তো এই নারীদেরই পাওয়ারটা আছে, সে মা হোক, বোন হোক, প্রেমিকা হোক, বউ হোক, যেভাবেই হোক না কেন, তার মেয়ে হোক, তো এই নারীরা যখন একজন পুরুষের পাশে থাকে যে কোনো ভূমিকায়, সে পুরুষ আসলে অনেকটা স্বস্তি বোধ করে এবং অনেকটা শক্তি বোধ করে। তো সেই অনুযায়ী এইসব চিন্তা থেকেই নজরুল তার যে দর্শন, এ বিষয়ে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। আসলে নারীরা যদি পুরুষের পাশে থেকে অনুপ্রেরণা না দিতেন, তাহলে পুরুষরা কোনো যুদ্ধে জিততে পারতেন না, যেটা আমরা আলিয়া নাটকের মধ্যে দেখেছি যে উগ্রাদিত্য যুদ্ধে জিততে পারে নাই, কারণ জয়িতা মনে পড়ছে মনে হয়, জয়িতা বা জয়িতি তার পক্ষে ছিলেন না। তো এই হলো ব্যাপার। তো এই নাটকটা অভিনয় হয়েছে, মানে মঞ্চস্থ হয়েছে, আমরা অনেকবার দেখেছি, পড়েছি, আমাদের পাঠ্য ছিল আগের, তো এই জন্য। ভূতের বয়, হ্যাঁ, নজরুলের নাটক ভূতের বই, এটাও নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে। নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলের কোনো নাটক, এমন কোনো নাটক নাই যে মঞ্চস্থ হয় নাই, বা এমন কোনো মানে এই যে ইগুলো আছে কি বলে গল্প উপন্যাস, এগুলোকে নাট্যরূপ দিয়ে মঞ্চস্থ করা হয়, ঠিক আছে।
তো আশা করি আপনারা 20 জন আছেন এখনও, থ্যাংক ইউ ভেরি মাচ। 20 জন থাকলে আমি খুশি হই। বর্তমানে আপনারা লাইভ ক্লাস করেন না। আচ্ছা, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে গতকালের ক্লাসটা আমি নিতে পারি নাই, কিন্তু আমাদের যে ক্লাস মিস হয়ে গেল, যে এই ক্লাসটা একেবারে শেষে নিয়ে যাবো এরকম না, এরকম কখনই না। আমাকে ক্ষমা করবেন যে বর্তমান সময়ে বাংলাবিদ পেজে বিভিন্ন অন্যান্য সাবজেক্টগুলোর ক্লাস দেওয়া হয়েছে, একটু ব্যস্ততা আছে, এই জন্য গতকাল ক্লাসটা আরেকটা ক্লাস ছিল বলে আমি নিতে পারি নাই। আর আজকে 2টা ক্লাসই আমার ছিল, এই জন্য খুব সহজে আমি নিতে পারছি আর কি। তো আগামীকাল আমাদের ব্যাকরণের ক্লাস আছে, সেটি যথারীতি 9:30টাই হবে, 9:30টাই আমাদের হবে, ঠিক আছে। এবং আগামীকাল কিন্তু আমাদের গণিত ক্লাস আছে 8টা থেকে 9টা পর্যন্ত গণিত ক্লাস করবেন, 9:30 থেকে আপনারা আমার ক্লাস করবেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো ক্লাস তাহলে এখানে শেষ করছি আপনাদের। আর যদি আর কিছু নাম বলার না থাকে আমি ক্লাস শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আপনাদের কিছু বলার না থাকলে ক্লাস শেষ করি। ঠিক আছে, রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। এবং ক্লাস মানে গতকালের ক্লাস নিতে পারি নাই, সেটা আজকে নিয়েছি বলে মন খারাপ করবেন না। সবার প্রতি আবার আমি দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।